প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং রসায়ন প্রথম পত্র পরীক্ষা ভালো দিয়ে আসছো। এখন দেখো, রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের অনেক ভয়, কারণ এখানে আছে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ। এখন এই জৈব যৌগ বা অন্যান্য অধ্যায় থেকে তোমরা কিভাবে প্রশ্নগুলো লিখবা বা কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি দেখাই দিব। দেখো, থাম্বনেলে কি লেখা আছে? সিকিউ প্রশ্ন ফাঁস। এখন তোমাদের যে সিকিউ প্রশ্ন ফাঁস হয়েছে পরীক্ষা তা না, আমি যে প্রশ্নগুলো দিব সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আজকে চলে আসবে। যে সিকিউ গুলো আমি তোমাদেরকে দেখাবো, এই সিকিউ গুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাইতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ৮০-তে ৮০। আমি কি বলছি ৮টা সিকিউ তোমাদেরকে লিখতে হবে? না, ৮টা সিকিউ লিখতে হবে না, কিন্তু পরীক্ষার প্রশ্ন ৮টা সিকিউই তোমরা কমন পাবো। তোমাদের লিখতে হবে 5টা, 8টার মধ্যে 5টা তোমরা ইজিলি লিখতে পারবা। তো চলো শুরু করা যাক ক্লাসটি। তোমরা এখান থেকে কি কি পড়বা, কিভাবে পড়বা, কি কি সিকিউ প্র্যাকটিস করে যাবা, সেটাই আমি আজ দেখাই দিব তোমাদেরকে। দেখো, প্রথমে আমি তোমাদেরকে যে অধ্যায়টি পড়াবো সেটা হলো প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন থেকে তোমরা কি কি পড়বা এইটা আমি দেখাই দিচ্ছি। এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে। দেখো, আমি যেভাবে পড়াবো অধ্যায়টি সেটা হচ্ছে, প্রথমেই তোমাদের কি পড়তে হবে, প্রথমেই তোমাদের এখান থেকে আমি দেখাই দিব ক নাম্বার কি কি পড়তে হবে সেটা, তারপর দেখাই দিব খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন কি কি পড়তে হবে, এরপর দেখাই দিব সিকিউ যে টাইপ গুলো আছে, কই কই থেকে তোমাদের প্রশ্ন আসে সে টাইপ গুলো, এরপর দেখাই দিব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু সিকিউ তোমাদেরকে দেখাই দিব, যেগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাইতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে যে দুটি সিকিউ থাকে এই দুটি সিকিউ ইনশাল্লাহ তোমরা কমন পাবা। তো চলো দেখা যাক এই অধ্যায়টি। দেখো, প্রথমেই তোমাদের এখানে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কি কি তোমরা পড়বা এবং কি কি ভালোভাবে দেখে যাবা সেটাই আমি দেখাই দিচ্ছি। দেখো, এখান থেকে আদর্শ গ্যাস কাকে বলে? এটা তো জানোই তোমরা। আদর্শ গ্যাস কাকে বলে, ব্যাপন কাকে বলে, পরম তাপমাত্রা। দেখো, পরম তাপমাত্রা কাকে বলে এটা একটু ভালো করে দেখবা। এখান থেকে আমি যেগুলো স্টার দিয়ে দিচ্ছি এগুলো আরেকটু ভালো করে তোমরা দেখবা, পরম তাপমাত্রা কাকে বলে। তারপর দেখো, আংশিক চাপ বলতে কি বোঝায় এটাও একটু ভালো করে দেখে যাবা। আংশিক চাপ বলতে কি বোঝায়, এখানে যে 10 থেকে 12টা বা 15টা করে ক খ লিখে নিছি আমি, এগুলো সবগুলোই পড়বা। এরপরেও আমি কিছু তোমাদেরকে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এগুলো আরেকটু ভালো করে তোমরা পড়বা। তারপর বয়েলের সূত্রটি লেখো, এটা তো জানোই। চার্লসের সূত্রটি বিবৃত করো, এটাও জানো। তারপর গ্রাহামের সূত্রটি লেখো, এটা একটু ভালো করে পড়বা তোমরা এখান থেকে। দেখো, তারপর অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। বিওডি বলতে কি বোঝায়, এই যে বিওডি সিওডি ডিও যেগুলো আছে এগুলো একটু পূর্ণরূপ এবং কাকে বলে একটু ভালো করে দেখে যাবা। অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন বলতে কি বোঝায় এটাও একটু ভালো করে পড়বা তোমরা। তারপর দেখো, গ্রিন হাউস প্রভাব কি, এটা এখান থেকে এবার আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। গ্রিন হাউস প্রভাব কি, তারপর ওজোন স্তরের প্রধান উপাদান কি, এটাও একটু ভালো করে দেখবা। দেখো, আমি যে জ্ঞানমূলক গুলোতে স্টার দিয়ে দিয়েছি, এই স্টার গুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যাও ইনশাল্লাহ এখান থেকে কিন্তু জ্ঞানমূলক সবগুলোই কমন পাবা তোমরা। তারপর দেখো, এখান থেকে তোমাদের এই অধ্যায় থেকে এখন কি কি তোমরা অনুধাবনমূলক প্রশ্ন পড়বা সেটা দেখা যাক। দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে 12টার মতো প্রশ্ন আছে। দেখো, বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। এটা অবশ্যই তোমাদের খুব ভালো করে পড়তে হবে, তাই এটা অবশ্যই খুব ভালো করে পড়বা। অর্থাৎ বাস্তব গ্যাসগুলো কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তারপর দেখো, সমষ্ণ ও সমচাপ প্রক্রিয়ার পার্থক্য কি, বর্ণনা করো বা লিখো বা ব্যাখ্যা করো। এটা লাগবে না তোমাদের অতটা। তারপর দেখো, এসটিপি এবং এসিটিপির মধ্যে পার্থক্য কি, এটা একটু ভালো করে দেখে যাবা। তারপর দেখো, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়, পরম শূন্য তাপমাত্রা এটাও একটু ভালো করে দেখে যাবা। তারপর দেখো, কেন দ্বিতীয় তলা বা তৃতীয় তলা রান্নাঘরে গন্ধ বেশি অনুভূত হয়, এটা লাগবে না তোমাদের, এটা বাদ দাও। তারপর দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি কিভাবে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় ঘটায়, এটা একটু ভালো করে দেখে যাবা, এটা ভালো করে দেখে যাবা এখান থেকে। তারপর দেখো, পানযোগ্য পানির বিওডি কেন 5 ppm এর নিচে থাকা উচিত, এটা খুব ভালো করে দেখবা ভাইয়েরা, এটা খুব ভালো করে দেখবা এখান থেকে। তারপর দেখো, কেন বর্ষার চেয়ে শুষ্ক মৌসুমে অম্ল বৃষ্টির প্রভাব বেশি অনুভূত হয়, এটাও একটু ভালো করে 2-3 বার পড়ে যাবা। তারপর ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য, অনুধাবনমূলক প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, পানির কঠোরতা বলতে পানির, এটা কঠোরতা হবে না, পানির ক্ষরতা বলতে কি বোঝায়, এটা হবে ক্ষরতা।
তাই তোমরা একটু এটা ঠিক করে নাও। পানির ক্ষরতা বলতে কি বোঝায়, স্থায়ী ও অস্থায়ী ক্ষরতার পার্থক্য লেখো। এখানে হবে ক্ষরতা, এটা হবে ক্ষরতা, এটা বানানে একটু মিস্টেক হয়ে গেছে। এটা হবে স্থায়ী ও অস্থায়ী ক্ষরতার পার্থক্য কি বা ব্যাখ্যা করো, এটা তোমাদের আসতে পারে। তারপর দেখো আর্সেনিক দূষণ বলতে কি বোঝায়, এটি শরীরের জন্য কেন ক্ষতিকর, মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন। তারপর দেখো এখানে বিওডি ও ডি ওর সম্পর্ক ব্যাখ্যা করো, এটা একটু ভালো করে দেখে যাবা। আমি যেগুলো বললাম দেখে যাবা, এই প্রশ্নগুলো যদি দেখো ইনশাল্লাহ এখান থেকে খ নাম্বার গুলো তোমাদের কমন হয়ে যাবে। প্রথমেই বলছিলাম আজকে যেগুলো পড়াবো মাস্ট বি তোমরা কমন পাবে, অর্থাৎ এখানে 8টা যে সিকিউ তোমাদের রসায়ন প্রথম পত্রে লিখতে হবে, এই 8টা সিকিউ 8টাই কমন পাবা যদি এই টপিক গুলো পড়ে যাও বা আমি যেগুলো বলতেছি এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও। তারপর দেখো আমরা এখন এখান থেকে দেখবো কি কি সিকিউ টাইপ তোমাদের দেখতে হবে, সেগুলো আমরা দেখব। দেখো এখন এখানে ডাল্টনের যে আংশিক চাপ সূত্র আছে এটা ভালো করে দেখবা, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই আমি দেখাই দিচ্ছি। দেখো, দুটি ভিন্ন পাত্রে গ্যাস মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। ডিরেক্ট প্রশ্নগুলোই তুলে দিচ্ছি, তোমরা যদি এই টাইপের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ কিন্তু কোনো সিকিউরিতেই তোমরা আটকাবা না। দেখো এখানে দুটি ভিন্ন পাত্রে মিশ্রিত করলে, অর্থাৎ দুটি ভিন্ন পাত্রে গ্যাস মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। মোট চাপ, অথবা তোমাদের আসতে পারে স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের পর আংশিক চাপ ও মোট চাপের পরিবর্তন, অর্থাৎ এটা আসতে পারে তোমাদের গ নাম্বারে এবং এটা আসতে পারে তোমাদের ঘ নাম্বারে। তারপর দেখো গ্রাহামের ব্যাপন সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট, এই ডাল্টনের সূত্র যেটা, এটা এখানে 2 স্টার দিয়ে রাখো, এবং গ্রাহামের যে ব্যাপন সূত্র আছে এটা হবে 3 স্টার। গ্রাহামের ব্যাপন সূত্র এটা কি হবে, 3 স্টার হবে। তারপর দেখো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, উদ্দীপকে দুটি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি বা কোনটি আগে ছড়াবে তা নির্ণয় করো, এটা আসতে পারে তোমাদের গ নাম্বারে। এটা আসতে পারে কি, গ নাম্বারে বা ঘ নাম্বারেও দিয়ে দেয়, এটা মাঝে মাঝে গ অথবা ঘ নাম্বারে দিয়ে দেয়। তারপর দেখো একটি লম্বা কাঁচ নলের দুই প্রান্ত দিয়ে দুটি গ্যাস প্রবেশ করলে তার নলের ঠিক কোথায় মিলিত হবে তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্নগুলো আসে ঘ নাম্বারে। তারপর এখানে আদর্শ গ্যাসের যে সমীকরণ, দেখো অজানা গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব নির্ণয় করো, তারপর নির্দিষ্ট তাপমাত্রায় পাত্রটি ফেটে যাবে কিনা বা পাত্র থেকে কতটুকু গ্যাস বের হয়ে যাবে তার হিসাবে। আমি যে এখানে 3টা টাইপ লিখে নিছি, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ, গ্রাহামের ব্যাপন সূত্র এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ, এর বাহির থেকে কিন্তু তোমাদের সিকিউ আসবে না। এখন দেখো এই অধ্যায়ের আরো কি কি টাইপ তোমাদের দেখতে হবে সেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, ওখান থেকে দেখবা তোমরা কি, ওখান থেকে দেখবা গ্রাহামের ব্যাপন সূত্র এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই দুইটা ভালো করে দেখবা। আর এখান থেকে দেখবা তোমরা হলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুত বা অ্যামাগা লেগ বা অ্যামাগা বক্ররেখা যেটা আছে এটা ভালো করে দেখবা, অর্থাৎ এটা 3 স্টার, এটা 3 স্টার, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। এখান থেকে দেখো সংকোচনশীলতার গুণাঙ্ক বা জেড এর মান নির্ণয় করো, এটা আসতে পারে গ নাম্বারে। তারপর দেখো উদ্দীপকের গ্যাসটি কেন আদর্শ গ্যাস সরি একটু মিস্টেক হয়েছে, দেখো উদ্দীপকের গ্যাসটি কেন আদর্শ আচরণ করছে না বা ভ্যান্ডারওয়ালস সমীকরণের সাহায্যে তার কারণ বিশ্লেষণ করো, এটা আসতে পারে তোমাদের ঘ নাম্বারে। অর্থাৎ এখান থেকে আমি তোমাদের 3টা টাইপ বলতেছি, প্রথমটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র, তারপর হলো গ্রাহামের ব্যাপন সূত্র, তারপর হলো অ্যামাগা বক্ররেখা, এখান থেকে সংকোচনশীলতার গুণাঙ্ক এবং ভ্যান্ডারওয়ালস যে চাপ সংশোধন এবং আয়তন সংশোধন আছে, এই যে এই 3টা টাইপ যদি তোমরা ভালো করে দেখে যাও ইনশাল্লাহ এখান থেকে কিন্তু সিকিউ মাস্ট বি কমন পাবা, তোমরা বলে দিলাম এখান থেকে সিকিউ মাস্ট বি কমন পাবা। এরপরেও তোমরা রিস্ক নিতে না চাইলে আরো যে টাইপ গুলো তোমরা দেখতে পারো সেটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো পানির মানদণ্ড যেগুলো আছে বিওডি সিওডি ডিও, এগুলো থেকে কি কি আসতে পারে, এগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম, আমি বলে দিচ্ছি এগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। উদ্দীপকের পানির বিওডি সিওডি নির্ণয় করে পানিটি দূষিত কিনা তা যাচাই করো, পানিতে ডিও বা দ্রবীভূত অক্সিজেন এর মান হিসাব করে সেখানে মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারবে কিনা তার বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্নগুলো এবার দিয়ে দিতেও পারে কিন্তু না দেওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এই টাইপটা একটু দেখে যাবা
তোমরা বায়ুমণ্ডলের দূষণ ও এর প্রভাব। এখান থেকে কি দেখবা? অম্লবৃষ্টি, ওজোন স্তর ক্ষয়, গ্রিন হাউস প্রভাব। এই তিনটা মাস্ট বি তোমরা দেখে যাবা। এই তিনটা টপিক এখান থেকে মাস্ট বি দেখে যাবা। তারপর দেখো ভারী ধাতু দূষণ যেগুলো আছে, আর্সেনিক, লেড, ক্রোমিয়াম দ্বারা পানি দূষণ, মানবদেহে এর ক্ষতির প্রভাব। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো আর্সেনিক। মোস্ট ইম্পর্টেন্ট কি? আর্সেনিক। এটা কিন্তু তোমাদের আসার মতো একটা প্রশ্ন। তো এখানে যে টাইপগুলো বললাম বা যে প্রশ্নগুলো বললাম আমি, এগুলোই যদি তোমরা একটু ভালো করে দেখে যাও তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবাই। এখন কথা হচ্ছে এখান থেকে কেমন টাইপের তোমাদের সিকিউ হবে। আমি তো টপিকগুলো বললাম এবং প্রশ্নগুলো দেখাই দিলাম এই ধরনের হইতে পারে, কিন্তু কোন ধরনের সিকিউ গুলো আসবে এবার ওই ধরনের সিকিউ গুলো আমি তোমাদেরকে দেখাই দিব। তো দেখো এখানে এখানে একটা সিকিউ নেওয়া আছে, দেখো এটা হলো ডাল্টনের যে আংশিক চাপ সূত্র, এখান থেকে নেওয়া আছে। তোমরা যদি এই টাইপের সিকিউটা দেখে যাও এখান থেকে, দেখো এখানে যে সিকিউটা দেওয়া আছে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখানে কি কি ধরনের, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে স্টপ কর্ক বন্ধ অবস্থায় বি পাত্রের গ্যাসের মোল সংখ্যা। দেখো এখানে চারটা পাত্র দেয়া আছে, পাত্র এ, পাত্র সি, পাত্র বি, পাত্র ডি দেয়া আছে। এখন এখান থেকে স্টপ কর্ক বন্ধ অবস্থায় বি পাত্রে গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো, স্টপ কর্ক বন্ধ অবস্থায় বি পাত্রে গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো, স্টপ কর্ক বন্ধ অবস্থায় এ পাত্রে গ্যাসের আণবিক ভর নির্ণয় করো, স্টপ কর্ক খোলা অবস্থায় মিশ্রণের গ্যাস দুটির মধ্যে কোনটির মোল ভগ্নাংশ বেশি হবে, স্টপ কর্ক খোলা অবস্থায় সি পাত্রটি মোট চাপে কোনটি বেশি প্রাধান্য থাকবে, গাণিতিক বিশ্লেষণ করো। দেখো এই ধরনের যে সিকিউ গুলো আছে, তো এখানে দেখো সবগুলো বোর্ড তুলে দেওয়া আছে। তোমরা যদি এগুলো সলভ চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে পিডিএফ লিখে, অথবা অ্যান্সার চাই লিখে। তোমরা অবশ্যই ফেসবুক অথবা ইউটিউবে তোমাদের আমাদের পাঠশালা যে চ্যানেল আছে এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট করলেই তোমরা কিন্তু এগুলোর একদম ব্যাখ্যা সহ অর্থাৎ অ্যান্সার পেয়ে যাবা তোমরা। তাহলে দেখো এখান থেকে একটা টাইপ গেল, এবার আমরা দেখবো এখান থেকে দ্বিতীয় যে টাইপ গুলো আছে সেগুলো। তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এই প্রশ্নগুলো করলেই তোমাদের হয়ে যাবে। এরপর দেখো সেকেন্ড যে টাইপটা আছে অ্যামাগালিকের কথা বলছিলাম এবং সংকোচনশীলতার গুণাঙ্কের কথা বলছিলাম। দেখো এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে দেয়া আছে। তোমরা যদি এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে সলভ করো, অর্থাৎ এখানে প্রশ্ন আছে প্রায় 9টার মতো, এই 9টার মতো প্রশ্ন যদি সলভ করো তোমরা, তাহলে ইনশাল্লাহ এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। এই জন্যই লিখে দিচ্ছিলাম সিকিউতে 80-80, কিন্তু তোমাদের কি সিকিউতে 8টা প্রশ্ন লিখতে হয় না, তোমাদের লিখতে হবে 5টা প্রশ্ন। তো তোমরা এই ধরনের প্রশ্নগুলো যদি সলভ করে যাও ইনশাল্লাহ তোমাদের রসায়ন যে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে, এখানে যে 8টা সিকিউই থাকবে 8টা সিকিউই কিন্তু তোমরা কমন পাবা। তো দেখো এই টাইপটা তোমরা এখান থেকে ভালো করে নিবা, এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করবা। এই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, এর বাইরে প্র্যাকটিস না করলেও চলবে তোমাদের। তারপর দেখো এবার তৃতীয় যে টাইপটা আছে এই টাইপটা দেখা যাক। তৃতীয় টাইপ থেকে দেখো এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখানে তোমাদের যে ব্যাখ্যাগুলো আছে কি কি আছে এখানে, এখান থেকে তোমাদের যেগুলো দেখতে হবে সেটা হলো অ্যাসিড ক্ষার যে তত্ত্ব আছে, আর্নিয়াসের তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার, লুইস অ্যাসিড লুইস ক্ষার, এই যে এগুলো একটু ভালো করে দেখে যাবে। এবং তৃতীয় যে টাইপটা আছে মূলত এটারই, এবং গ্রিন হাউস এবং অ্যাসিড বৃষ্টির যে টাইপটা বলছিলাম ওখান থেকে এটা দেয়া আছে। তাহলে এখান থেকে এই টাইপটা যদি তোমরা করো এই 5টা প্রশ্ন, তাহলে কিন্তু তোমাদের এগুলো সলভ হয়ে যাবে। অর্থাৎ এই অধ্যায়ের 3টা টাইপের তোমাদের সিকিউ দেখাইলাম, এই 3টা টাইপের সিকিউ যদি তোমরা খুব ভালো করে সলভ করে যাও তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় থেকে যে 2টা সিকিউ থাকবে 2টাতে 20-এ 20 তুলে আসতে পারবা ভাইয়া তোমরা। তারপর দেখো এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, তোমাদের সব থেকে ভয়ের অধ্যায়। অর্থাৎ এই অধ্যায় দেখলেই যাদের জল আসতো ইন্টারমিডিয়েটে, কিন্তু এই অধ্যায় থেকে সিকিউ থাকবে 3টা। এই অধ্যায় থেকে কয়টা সিকিউ থাকবে? 3টা। এই 3টা সিকিউ কোন কোন টাইপ থেকে থাকবে এবং কি ধরনের থাকবে এটাও আমি তোমাদেরকে বলে দিব। যদি এগুলো করে যাইতে পারো তাহলে এই অধ্যায় তোমাদের ইজি হয়ে যাবে পরীক্ষা হলে। দেখো আমি এখন দেখাই দিচ্ছি এখান থেকে কি কি তোমরা ক এবং খ নাম্বার গুলো দেখবা। দেখো এখানে যে 10টার মতো ক লিখে নিছি, এই 10টার মতো ক যদি তোমরা পড়ে যাইতে পারো ইনশাল্লাহ এখান থেকে যে 2টা বা 3টা থাকবে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। তো দেখো এখানে কি কি আছে। সমানুতা কাকে বলে? হ্যাকেল নীতিটি লেখো। ইলেকট্রোফাইল কি? নিউক্লিওফাইল কি? অ্যারোমেটিসিটি কাকে বলে? কার্যকরী মূলক কাকে বলে? মার্কোনিকভের নীতিটি লেখো। ও এটা একটু বানান মিস্টেক আছে, এটা হবে উডস বিক্রিয়া। কি হবে? উডস বিক্রিয়া লেখো, এটা হবে উডস বিক্রিয়া লেখো।
উডস বিক্রিয়া হবে। তারপর দেখো এসিটিমেট্রিক কার্বন বা কাইরাল কেন্দ্র, কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র কি, অ্যানানসিওমার কাকে বলে। এখান থেকে আরেকটা দেখবা, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। কি দেখবা? সমগোত্রীয় শ্রেণী। 11 নাম্বার দিয়ে এটা লিখে নাও, সমগোত্রীয় শ্রেণী। প্রিয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? দেখো এখান থেকে এই 11টা প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে যাও, তাহলে এখান থেকে কিন্তু তোমরা যেটাই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে, কারণ এর বাইরে আসার মতো নাই ভাইয়ারা। তারপর দেখো এখান থেকে কি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে সেটা দেখা যাক। দেখো কেন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, কেন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, মাস্ট বি দেখবা এখান থেকে, এটা দেখবা কেন অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, এটা একটু ভালো করে দেখে যাবা। তারপর দেখো নিচের যে প্রশ্নটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এটা। এখানে বেঞ্জিনের ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হলো আনলিমিটেড স্টার দিতে পারো, কারণ এটা আসার মতো একটা প্রশ্ন ভাইয়েরা। তারপর দেখো এখানে CH3CH2OH অর্থাৎ ইথানল আর CH3OCH3 এর স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্যের কারণ, এটা একটু দেখে যাবা। তারপর দেখো কেন অ্যালকিনের জ্যামিতিক সমানতা দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কেন অ্যালকিনের জ্যামিতিক সমানতা দেখা যায়। তারপর দেখো বেঞ্জিন বলয় ওএস মূলক কেন অর্থপেরা নির্দেশক, এটাও খুব ভালো করে দেখবা, এটাও খুব ভালো করে দেখবা। এমনিতেই তো এখানে প্রশ্ন লিখছি কম, অর্থাৎ যে তোমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ওগুলোই লেখা আছে, এর মধ্যেও আমি আবার তোমাদেরকে দাগাই দিচ্ছি। দেখো কেন নাইট্রোবেঞ্জিন মেটা নির্দেশক, এটাও একটু ভালো করে দেখে যাবা। তারপর দেখো এখানে অ্যালকাইল হ্যালাইডের কেন SN1 SN2 বিক্রিয়া ঘটে, এটা যদি খ নাম্বারে আসে তাহলে সংক্ষেপে লিখবা। কিভাবে লিখবা? সংক্ষেপে ব্যাখ্যা করে দিবা, সংক্ষেপে ব্যাখ্যা করে দিবা। তারপর দেখো ফেনল কেন অ্যাসিডিক প্রকৃতির, কেন কার্বনিল মূলক এলডিহাইড কিটোন নিউক্লিওফিলিক জোট বিক্রিয়া দেয়, এটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক প্রশ্ন, তাই এটাও ভালো করে দেখবা। দেখো লুকাস বিকারক দ্বারা কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল শনাক্ত করা যায়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে যে প্রশ্নগুলো লিখছে এগুলো কিন্তু সবগুলাই ইম্পর্টেন্ট ভাইয়ারা, এখানে কোনোটাই বাদ দেওয়ার মতো নাই, এখানে কোনোটাই বাদ দেওয়ার মতো নেই। দেখো অসম্পৃক্ততার পরীক্ষা বলতে কি বোঝায়, কেন বেঞ্জিন ইলেকট্রন সমৃদ্ধ হওয়া সত্ত্বেও জুট বিক্রিয়া না দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো আমি তোমাদের এই জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি থেকে যে ক এবং খ গুলো দিলাম, এগুলো যদি খুব ভালো করে দেখে যাও তোমরা, এর বাহিরে প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি, তাহলে এগুলো পড়লেই কিন্তু তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো এখান থেকে এখন কি কি টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টাইপগুলো থেকে আসতে পারে সেটা দেখা যাক। দেখো সিকিউ প্রশ্ন কোথায় থেকে আসতে পারে সে টাইপগুলো দেখাই দিচ্ছি। নামকরণ ও সমানতা, এখান থেকে তোমরা কি পড়বা, এখান থেকে সমানতা টপিক থেকে তোমাদের কিন্তু একটা সিকিউ থাকবে, সমানতা টপিক থেকে তোমাদের একটা সিকিউ মাস্ট বি থাকবে। তোমরা অধ্যায় পড়ো আর না পড়ো, সমানতা টপিকটা ভালো করে দেখে যাবা। তো সমানতা টপিক থেকে তোমরা এই দুটা টাইপ, অর্থাৎ সিস এবং ট্রান্স সমানতা, তারপর আলোক সমানতা, কাইরাল কেন্দ্র ও অ্যানোন্সিওমার শনাক্তকরণ, এই দুটা টাইপ খুব ভালো করে এখান থেকে দেখে যাবা। তারপর এই টাইপটা গেল। এখন দেখো তারপর কি করবা, এখানে হাইড্রোকার্বনের উপস্থিতি ও বিক্রিয়া, বিক্রিয়া তো থাকবেই তোমাদের। তো দেখো এখানে অ্যালকেনের যে উডস বিক্রিয়া, এটা আসলে বানানটা মিস্টেক হয়েছে, এটা হবে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখান থেকে এটা দেখবা। অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকোহলের নির্ধারণ বা অ্যালকিন প্রস্তুতি যেটা আছে সেটা, অ্যালকাইন থেকে হাইড্রোজেনেশন যেটা আছে সেটা দেখবা। তারপর অ্যালকাইনের ক্যালসিয়াম কার্বাইড পদ্ধতি অর্থাৎ অ্যালকিন উৎপাদন পদ্ধতি যেটা আছে সেটা, এবং ডাইহ্যালো অ্যালকেন থেকে প্রস্তুতি, এই তিনটা প্রস্তুতি অবশ্যই তোমরা দেখে যাবা যারা আরেকটু বেশি পড়তে চাও। কিন্তু যারা কম পড়তে চাও একদমই, তাদের জন্য জাস্ট সমানুতা যে তার যে টপিকটা বললাম, এই টপিকটা কিন্তু তোমরা ভালো করে দেখবা অবশ্যই, কারণ এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা 99%। তারপর দেখো
এবার বেনজিন ও অ্যারোমেটিক যে যৌগ আছে এখান থেকে কি করবা, এই যে প্রথমে আমি তোমাদেরকে বললাম সমানতা, তারপর সেকেন্ড যে টাইপটা তোমরা খুব ভালো করে পড়বা সেটা হচ্ছে বেনজিন ও অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ বেনজিনের যে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো মাস্ট বি পড়বা। এখান থেকে কিন্তু তোমাদের একটা সিকিউ মাস্ট বি এবার আসবেই, এখান থেকে একটা সিকিউ মাস্ট বি আসবেই। দেখো এখানে নাইট্রেশন, তারপর হ্যালোজেনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন, এই কয়েকটা বিক্রিয়া তোমরা কেউ বাদ দিবা না, কেউ বাদ দিবা না, এই কয়েকটা বিক্রিয়া মাস্ট বি পড়বা। এটা আজকে রাতেই তোমরা শেষ করবা এখান থেকে। দেখো তারপর অর্থপ্যারা মেটা নির্দেশক গ্রুপ শনাক্তকরণ, ফেনল ও নাইট্রোবেনজিন প্রস্তুতি ও বিক্রিয়া, এখানে এই যে তিনটা টাইপের যে লিখে নিছি এই তিনটা টাইপ কেউ যদি পড়তে পারো এবং প্রথমে যে সমানতা ছিল এই সমানতা যদি কেউ পড়তে পারো তাহলে কিন্তু তোমরা দুইটা সিকিউ তোমাদের এখান থেকে হয়ে গেল। এরপর দেখো আরো কি কি থাকতে পারে এখান থেকে, রূপান্তর যেটা আছে, রূপান্তর এখানে কি কি, এক যৌগ থেকে অন্য যৌগে রূপান্তর, যেমন মিথেন থেকে ইথাইন, ইথেন থেকে বেনজিন, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড, এটা দিয়ে তোমাদের গ নাম্বার আসতে পারে। অথবা যদি কয়েকটা রূপান্তর করতে বলে তাহলে কিন্তু কয়েকটা ধাপ পার করে যদি অন্য একটা যৌগ প্রস্তুত করতে বলে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে ঘ নাম্বার, অর্থাৎ এখান থেকে গ এবং ঘ মাঝামাঝি কিন্তু চলে আসে। যারা রিস্ক নিতে চাবা না তারা অবশ্যই এই বাকি টাইপগুলো অবশ্যই পড়বা। তারপর দেখো সংশ্লেষণমূলক যে প্রশ্ন আছে এটা কি ধরনের আসতে পারে, উদ্দীপকে কোনো যৌগ এ বি সি দেওয়া থাকবে এবং সেগুলো বিক্রিয়ার মাধ্যমে কি করতে হবে, শনাক্ত। এটাও কিন্তু তোমরা যদি প্রশ্নগুলো বা সিকিউ গুলো অ্যানালাইসিস করো আমি দেখাই দিব এরপর ওকে কি সিকিউ এখান থেকে করবা, জাস্ট ওই সিকিউ গুলোই যদি করে যাও কিন্তু তোমরা এখান থেকে দুইটা প্রশ্ন মাস্ট বি কমন পাবা, দুইটা প্রশ্ন মাস্ট বি কমন পাবা। তারপর দেখো শনাক্তকারী বিক্রিয়া, এই শনাক্তকারী বিক্রিয়া যেটা অসম্পৃক্ততার পরীক্ষা, এটা মাস্ট বি দেখবা তোমরা, অসম্পৃক্ততার পরীক্ষা 9-10 পড়ে আসছো। অ্যালকোহলের শনাক্তকরণ, এটা লুকাস বিকালকের যে পরীক্ষাটা আছে সেটা, তার কার্বনিল মূলক শনাক্তকরণ। দেখো এখানে যে টাইপগুলো লিখছি এই টাইপগুলো কেউ যদি ভালো করে পড়ো তোমাদের খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। এই 3 থেকে 4 ঘন্টা যদি তোমরা যোগে দিতে পারো তাহলে কিন্তু মাস্ট বি তোমরা এখান থেকে দুটো সিকিউ লিখে আসতে পারবা। এবং যাদের এই অধ্যায়টা এখনো সমস্যা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবা এবং তোমাদের জন্য এই অধ্যায়ে আরেকটা ক্লাস আমি তৈরি করার চেষ্টা করব। যদি তোমাদের বেশি সমস্যা থাকে বা অনেকজনের সমস্যা থাকে তাহলে এই অধ্যায়ে কি কি টাইপ পড়বা এবং কিভাবে পড়বা এবং কোন কোন বিক্রিয়াগুলো পড়তে হবে এবং আমি সেগুলো বুঝাইও দিব তোমাদেরকে। তাই তোমরা বেশি বেশি কমেন্ট করো। এই অধ্যায়ে যদি তোমাদের ক্লাস লাগে তোমাদের একটা শর্ট ক্লাস আমি দিয়ে দিব, 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস। এই 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস থেকে তোমরা কিন্তু মাস্ট বি দুটা সিকিউ লিখতে পারবা পরীক্ষা হলে যে। তারপর দেখো এখান থেকে আর কি কি দেখবা তোমরা। দেখো এখান থেকে আমি সিকিউ টাইপ লিখে নিছি, এই সিকিউ টাইপ যেটা লিখে নিছি এই সিকিউ টাইপটা তোমরা কি করবা, স্ক্রিনশট দিয়ে নাও। এই এই সিকিউ টাইপটা কেউ যদি গাইড থেকে প্র্যাকটিস করে যাও, দেখো সবগুলার বোর্ড দেয়া আছে এখানে, কোন কোন বোর্ডে আসছে কতবার করে আসছে সেগুলো সবগুলো দেয়া আছে এখানে। এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এর বাহিরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, এর বাহিরে প্রশ্ন আসবে না। এই জন্য বলতেছি ভাইরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। যাদের অ্যান্সার লাগবে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে পিডিএফ লিখবা বা অ্যান্সার চাই লিখবা, লিখলেই তোমাদের এগুলো অ্যান্সার সবগুলো দিয়ে দেওয়া হবে। তারপর দেখো এখান থেকে সেকেন্ড যে টাইপটা আছে সেটা কি আছে, দেখো এখানে সেকেন্ড যে প্রশ্নটা ওই যে একটু আগে বলছিলাম এবিসি, এখানে XYZ দিয়ে দেওয়া আছে। দেখো এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে এটাও স্ক্রিনশট দিয়ে নাও। এই প্রশ্নগুলো যদি কেউ প্র্যাকটিস করে যাও তাহলে এর বাইরে কিন্তু একটাও সিকিউ থাকবে না। তাহলে এই সিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ, তোমাদের যে পরীক্ষা বিগত বছর যে পরীক্ষায় আসছে ওখান থেকেই দেয়া। তাহলে এই সিকিউ গুলো কেউ যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবা। তারপর দেখো এখান থেকে আরেকটা যে টাইপ আছে সে টাইপটা দেখা যাক। দেখো এখানেও আরেকটা প্রশ্ন লেখা আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এই যে তিনটা টাইপে তোমাদের যে সিকিউ গুলো দিলাম এই তিনটা টাইপ যদি খাতায় লিখে লিখে কেউ প্র্যাকটিস করতে পারো এখান থেকে যে 2টা বা 3টা প্রশ্নই থাকুক তোমরা কিন্তু মাস্ট বি অ্যান্সার করে আসতে পারবে। এগুলো অ্যান্সার লাগলে কি করতে হবে ভাইয়ারা, কমেন্ট করতে হবে পিডিএফ বা অ্যান্সার চাই লিখে, কমেন্ট করলেই তোমরা এগুলো পেয়ে যাবা। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো এই জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হইতে হবে, তার জন্য কি করতে হবে, পিডিএফ চাই বা অ্যান্সার চাই লিখে কমেন্ট করতে হবে। এরপর দেখো নেক্সট
অধ্যায় যেটা আছে সেটা হলো তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এই 3 অধ্যায় থেকে তোমাদের কি কি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পড়তে হবে সেটাই দেখা দিচ্ছি। এর মধ্যে প্রথমেই আমি দেখা দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্নগুলো। দেখো এখানে মোলারিটি কাকে বলে, মোলারিটি কাকে বলে, মাস্ট বি ভালো করে পড়বা। মোলারিটি কাকে বলে, মোলারিটি কাকে বলে, এটা মাস্ট বি ভালো করে পড়বা। তারপর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, টাইট্রেশন কি, এটাও মাস্ট বি ভালো করে পড়বা। টাইট্রেশন কি, এটাও মাস্ট বি ভালো করে পড়বা। তারপর তুল্য ভর কাকে বলে, অম্লীয় বাফার দ্রবণ বলতে কি বোঝায়, বাফার ক্ষমতা কি, নির্দেশক কাকে বলে, এটাও মাস্ট বি ভালো করে পড়বা তোমরা। তারপর দেখো এটা আয়োডোমিতি, এটা একটু বানান মিস্টেক আছে, আয়োডি মিতি বলতে কি বোঝায় বা কাকে বলে, আয়োডোমিতি কি, এই প্রশ্নটাও ভালো করে পড়বা। তারপর পিপিএম ঘনমাত্রা বলতে কি বোঝায়, এটাও একটু দেখবা এখান থেকে। দেখো আমি যে ক নাম্বার গুলো বলে দিলাম এবং স্টার দিয়ে দিলাম, এগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে ক নাম্বার যে একটা বা দুইটা থাকুক সেটাও কিন্তু তোমরা কমন পাবা। এরপর দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কি আছে। দেখো কেন সোডিয়াম কার্বনেট একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কেন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ও HCl কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে ব্যবহার করা যায় না। এই যে প্রথম যে দুটো প্রশ্ন আছে এই দুটো প্রশ্ন মাস্ট বি তোমরা খুব ভালো করে দেখবা, মাস্ট বি তোমরা খুব ভালো করে দেখবা এখান থেকে, এই দুটো প্রশ্ন মাস্ট বি ভালো করে দেখবা। তারপর দেখো মোলারিটি ও মোলালিটির মধ্যে মূল পার্থক্য, কেন অম্লক্ষার টাইট্রেশনের নির্দেশক হিসাবে ফেনপথলিন বা মিথাইল অরেঞ্জ ব্যবহার করা হয়, এই প্রশ্নটাও ভালো করে দেখবা এখান থেকে, এই প্রশ্নটাও ভালো করে দেখবা এখান থেকে। তারপর দেখো বাফার দ্রবণ কিভাবে পিএইচ এর মান অপরিবর্তিত রাখে, কেন প্রশমন, এটা একটু বানানটা মিস্টেক আছে, প্রশমন বিন্দুতে বাফার দ্রবণ কাজ করে না, অম্লীয় টাইট্রেশন কেন শক্তিশালী ক্ষার ও শক্তিশালী অম্লের মধ্যে বিক্রিয়া ঘটানো হয়, এই প্রশ্নটাও ভালো করে দেখবা এখান থেকে। তারপর দেখো তুল্য ভর কেন এককবিহীন নয়, এটাও একটু দেখে যাবা, তুল্য ভর কেন এককবিহীন নয়, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে কেন সরাসরি প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহার করা যায় না, কেন প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহার করা যায় না। তারপর দেখো জ্বালন বিজন টাইট্রেশন কেন আলাদা কোনো নির্দেশকের প্রয়োজন হয় না, এই প্রশ্নটাও ভালো করে দেখবা। দেখো আমি যে প্রশ্নগুলোতে স্টার দিয়ে দিলাম এই প্রশ্নগুলো কেউ যদি ভালো করে পড়ে যাইতে পারো, এইখান থেকে যে দুইটা বা একটা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এগুলো কিন্তু খুব ভালো করেই তোমরা লিখে আসতে পারবা। তো দেখো এবার সিকিউ টাইপ, এখান থেকে কোন কোন টাইপ গুলো থেকে সিকিউ আসতে পারে সেগুলো দেখাই দিচ্ছি। দেখো ঘনমাত্রা সম্পর্কিত, এটা তোমাদের যেটা আসে পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয় করো, এই টাইপটা খুব ভালো করে দেখবা। তারপর ট্রাইটেশন, এটা থেকে কিন্তু মাস্ট বি একটা প্রশ্ন আসবে, ট্রাইটেশন থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, তো এটা 3 স্টার দিয়ে রাখো, এই ট্রাইটেশনের এটা 3 স্টার দিয়ে রাখো, এই ট্রাইটেশন থেকে মাস্ট বি একটা প্রশ্ন আসবে তোমাদের। তারপর দেখো যোগের বিশুদ্ধতা ও শতকরা পরিমাণ নির্ণয়, এখান থেকে কি করবা, এখান থেকে আরেকটা টাইপ দেখবা, সেটা হলো জ্বালন বিজারণের যে সমতাকরণ, জ্বালন বিজারণ সমতাকরণ, জ্বালন বিজারণ বিক্রিয়া, অর্থাৎ জ্বালন বিজারণ বিক্রিয়া দর্শক আয়নের সাহায্যে সমতাকরণ, বিক্রিয়া দর্শক আয়নের সাহায্যে সমতাকরণ, জাস্ট সমতাকরণটা তোমরা একটু শুনে নিয়েছো যেহেতু ওই টাইপটা ভালো করে দেখবা। তারপর অপদ্রব্য মিশ্রিত নমুনার বিশুদ্ধতা শতকরা হার হার নির্ণয় করো, এই ধরনের যে প্রশ্নগুলো আছে এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যাও তাহলে কিন্তু এই অধ্যায় থেকে দুটা সিকিউ তোমরা কমন পাবা, দুটা না হোক একটা কিন্তু মাস্ট বি আসবে, আর সেটা আসতে পারে এই ট্রাইডেশন বা গাণিতিক বিশ্লেষণ থেকে, অথবা এই যে জ্বালন বিজারণ যে বিক্রিয়া লিখলাম দর্শক আয়নের সাহায্যে সমতাকরণ এবং বিশুদ্ধতা শতকরা পরিমাণ, এই দুটা টাইপ থেকে কিন্তু একটা সিকিউ এখান থেকে মাস্ট বি তোমরা কমন পাবাই। তারপর দেখো এখান থেকে কি কি দেখবা। দেখো এখানে যে প্রশ্নগুলো বললাম বা যে টাইপগুলো বললাম তোমাদেরকে, এখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে। এখন ওই টাইপ থেকে কি কি ধরনের সিকিউ বিগত বর্ষতে চলে আসছিল সেটাই এখানে তুলে দেওয়া হয়েছে। তোমরা এটা কি করবা, স্ক্রিনশট দিয়ে নিবা এবং অ্যান্সার লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, পিডিএফ বা অ্যান্সার চাই লিখে কমেন্টে জানাবা, তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং ওখানে অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে। দেখো এখানে এখানে যে টাইপটা লেখা আছে, 4টা পাত্র দেয়া আছে, এই 4টা পাত্রে কি ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ, বি পাত্রে ঘনমাত্রা নির্ণয় করো, বি পাত্রে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে, এই ধরনের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং কোনটা জ্ঞান প্রয়োগমূলক এবং কোনটা উচ্চতর দক্ষতামূলক সবগুলোই দেওয়া আছে এখান থেকে। তো তোমরা কি করো, এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করতে থাকো, এখানে এটার বাহিরে কোনো প্রশ্নই আসবে না, এটার বাহিরে কোনো প্রশ্নই আসবে না। এরপর দেখো সেকেন্ড যে টাইপটা আছে এখানে সেটা দেখো,
একটু আগে তোমাদেরকে যেটা বললাম, শতকরা পরিমাণ নির্ণয় এবং এখানে শতকরা পরিমাণ নির্ণয় এবং যেটা জ্বালন বিজন সমতাকরণ, এই টাইপটা থেকে এই টাইপটা একটু ভালো করে দেখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। তো এই টাইপটা তোমরা ভালো করে দেখবা, এই টাইপটা অবশ্যই ভালো করে দেখবা। তো এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এগুলো প্র্যাকটিস করতে থাকো তোমরা। তারপর দেখো এখানে আরেকটা টাইপ নিয়ে আছে এবং এই টাইপটাও তোমরা একটু দেখে যাবা, যদিও বা এটা থেকে আসার সম্ভাবনা কিছুটা কম, তবে বাদ দিও না। এখানে প্রশ্নই আছে মাত্র 5টা, এই 5টা প্রশ্ন করতে তোমাদের 1 ঘন্টাও লাগবে না। তো এই প্রশ্নটা গুলো ভালো করে একটু দেখে যাবা। এবার আমরা যাচ্ছি অধ্যায় 4-এ। অধ্যায় 4-এ তোমরা কি কি পড়বা সেটাই দেখাই দিচ্ছি। দেখো অধ্যায় 4 যেটা আছে সেটা হলো তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন অধ্যায়ে কি কি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পড়তে হবে সেটা দেখো এখান থেকে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে সেটা দেখো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তারপর দেখো তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি লেখো। মোলার পরিবাহিতা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা একটু ভালো করে দেখবা। মোলার পরিবাহিতা বলতে কি বোঝায়, আর এখান থেকে যেটা দেখবা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এটা একটু ভালো করে দেখবা। তারপর দেখো কোষ বিভব কি বা ই সেল কি, এটাও একটু দেখে যাবা। তারপর লবণ সেতু বা সল্ট ব্রিজ কি, মাস্ট বি দেখবা। লবণ সেতু বা সল্ট ব্রিজ এটা মাস্ট বি দেখবা, এটা আনলিমিটেড স্টার, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জ্বালানি কোষ কাকে বলে, হাইড্রোজেন আদর্শ হাইড্রোজেন তড়িৎদ্বার কি, হাইড্রোজেন আদর্শ হাইড্রোজেন তড়িৎদ্বার কি, এটাও একটু ভালো করে দেখবা। তারপর দেখো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলে, মাস্ট বি দেখবা। তারপর জারণ বিজারণ অর্ধবিক্রিয়া বলতে কি বোঝায়, এটাও একটু দেখে যাবা। তো এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো বললাম, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কেউ যদি ভালো করে পড়ে যাও, এর বাইরে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে না ভাইয়ারা। এরপর দেখো এখান থেকে কি কি অনুধাবনমূলক প্রশ্ন পড়বা। এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলোর মধ্যে কেন তড়িৎদ্বার বিভব সরাসরি পরিমাপ করা সম্ভব নয়, লবণ সেতুর কাজ, এই লবণ সেতুর কাজ অবশ্যই দেখবা, এটা হলো আনলিমিটেড স্টার, কারণ এটা আসার সম্ভাবনা বেশি। লবণ সেতু ভালো করে দেখবা। কেন জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ সংরক্ষণ করা যায় না, এটাও একটু দেখে যাবা, এটাও দেখে যাবা ভালো করে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য কি, কেন তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারের প্রকৃতির প্রভাব উপর প্রভাব পড়ে, এটাও একটু দেখে যাবা এখান থেকে। তারপর দেখো লেড স্ট্রেস ব্যাটারিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়, দেখবা এটা যেহেতু শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের আসার সম্ভাবনা বেশি। তোমাদের যেহেতু ফুল সিলেবাস, এটা টাইপটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, অর্থাৎ ব্যাটারির যে টাইপটা আছে তোমাদের বইয়ে, এই টাইপটা শর্ট সিলেবাসে ছিল না। তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তাই এটা একটু ভালো করে দেখবা। গ্যালভানিক কোষে কেন লবণ সেতু ব্যবহার করা হয়, এটাও তোমাদেরকে পড়তে হবে, এটাও পড়তে হবে, কারণ এখানে আমি যে প্রশ্নগুলো লিখে নিয়েছি এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট। তারপর দেখো মরিচা পড়া একটি তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো। কেন মোলার পরিবাহিতা ঘনমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, জারণ বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত হওয়ার শর্ত কি, এই প্রশ্নটা ভালো করে দেখবা। দেখো আমি যেগুলো স্টার দিয়ে দিলাম এগুলো আরেকটু ভালো করে দেখবা, কারণ এগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। এরপর দেখো এখান থেকে কি কি টাইপের বা কি কি টপিক পড়লে তোমরা সিকিউ কমন পাবা সে টাইপগুলো দেখা যাক। দেখো ফ্যারাডের সূত্র, এই ফ্যারাডের সূত্র থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উৎপন্ন পদার্থের ভর নির্ণয়, এটা কিন্তু প্রায় সময় চলে আসে, বা ঘনমাত্রা নির্ণয়, ভর নির্ণয় বলো, ঘনমাত্রা নির্ণয় বলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় চলে আসে। তো এখান থেকে এই ফ্যারাডের সূত্রটা খুব ভালো করে দেখে যাবা, ফ্যারাডের সূত্রটা খুব ভালো করে দেখে যাবা এখান থেকে। তারপর যেটা করবা কোষ বিভব ও নানস্ট সমীকরণ যেটা আছে, এটা একটু বানান মিস্টেক আছে, এটা একটু ঠিক করে নাও। নানস্ট সমীকরণ, এই নানস্ট সমীকরণে প্রমাণ কোষ বিভব নির্ণয়, নির্দিষ্ট ঘনমাত্রা কোষ বিভব নির্ণয়, এটাও তোমাদের প্রশ্ন কিন্তু প্রায় সময় চলে আসে, বা কোন পাত্রে রাখা যাবে কিনা, বা এটার মান ধনাত্মক বা নেগেটিভ হবে কিনা, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু প্রায় সময় চলে আসে তোমাদের। দেখো এটা নিচে লেখা আছে কোন ধাতু কোন পাত্রে রাখা যাবে কিনা, এটা কিন্তু এখান থেকেই অ্যান্সার করা যায়। তারপর এটা প্রশ্ন লাগবে না তোমাদের, তো এটা এখানে পড়ারও দরকার নেই। এখান থেকে জাস্ট এখান থেকে এই 3টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তারপর ব্যাটারি যেটা মাস্ট বি পড়ে যাবা তোমরা, ব্যাটারি মাস্ট বি পড়ে যাবে এবার, এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, যেহেতু তোমাদের ফুল সিলেবাস ব্যাটারি টাইপটা, এবার মাস্ট বি পড়বা। এখান থেকে উপর থেকে পড়বো ফ্যারাডের সূত্র, কোষ বিভব, নানস্ট সমীকরণ, তারপর পড়বা ব্যাটারি। এই
টা থেকেই কিন্তু তোমাদের সিকিউ আসার সম্ভাবনা বেশি। দেখো, লেড স্টোরেজ ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং বা ডিসচার্জিং প্রক্রিয়া ব্যাখ্যা করো, অথবা হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষের কার্যপদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করো। এই যে এখানে ব্যাটারির যে দুটো টাইপ লিখে দিচ্ছে, এই দুটো টাইপ ভালো করে পড়লেই কিন্তু তোমরা সিকিউ ইনশাল্লাহ কমন পাবা। তো দেখো, এখান থেকে কি কি টাইপের বা কি কি ধরনের সিকিউ বিগত বর্ষরে আসছিল, কি কি তোমরা প্র্যাকটিস করবা, সেটাই এখান থেকে দেখা যাক। দেখো, এখানে যে প্রশ্নটা লেখা আছে, দেখো এই যে এখানে ঘনমাত্রা নির্ণয় বা কতক্ষণ বিদ্যুৎ চালনা করা যাবে, ধাতব পরমাণুর সংখ্যা নির্ণয় করো, তারপরে এখানে কোনটিতে সর্বোচ্চ পরিমাণ কোন ক্যাথোডে সর্বোচ্চ পরিমাণ ধাতু জমা হবে কিনা, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু প্রায় সময় চলে আসে তোমাদের। তো একটা স্ক্রিনশট দিয়ে নাও, এবং আমি আবারও বলতেছি, এগুলো যদি অ্যান্সার কারো লাগে তোমাদের অবশ্যই কি করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট করলেই কিন্তু তোমাদের এই অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হবে। তারপর দেখো, এখান থেকে দ্বিতীয় যে টাইপের প্রশ্নগুলো চলে আসে সেটা কি, এই যে নানস্ট সমীকরণ কোষ বিভবের কথা বলছিলাম, এবং এটা পাত্রে রাখা যাবে কিনা, কোন পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এটার মান কি হবে, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসে। তো দেখো, এখানে কি কি ধরনের প্রশ্ন আসে। উদ্দীপকের কোষে সংগঠিত কোষ বিক্রিয়া বর্ণনা করো, কোষের উদ্দীপকের কোষটি ইএমএফ নির্ণয় করো, উদ্দীপকের কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কিনা, একই তাপমাত্রায় অ্যানোডের দ্রবণের স্থলে 0.1 মোলার জিঙ্ক সালফেট দ্রবণ ব্যবহার করা হলে কোষ বিভব কিরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বারবার চলে আসছে। তারপর নিচের প্রশ্নটা দেখো কতবার আসছে, এই যে যেটা সংরক্ষণ করা যাবে কিনা বলছিলাম, দস্তার পাত্রে পাত্র বি লবণের দ্রবণ দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো দেখো, এটা বোর্ড দেখো হাজারবার আসছে, এতবার আসছে এটার হিসাব নেই। তো দেখো, এই টাইপটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এবার আসার সম্ভাবনা বেশি। তো এই টাইপটা কিন্তু খুব ভালো করে দেখে যাবা তোমরা। এখান থেকে একটা সিকিউ কিন্তু মাস্ট বি তোমাদের আসবেই এবার, বা আসার সম্ভাবনা 99% বলা যায়। তারপর দেখো, এখান থেকে ব্যাটারি যে টাইপটা আছে সেই টাইপটা থেকে কি ধরনের প্রশ্ন পড়বা, ব্যাটারি থেকে এই 6টা প্রশ্ন দেখে গেলেই হয়ে যাবে, এর বাহিরে আর একটা প্রশ্ন তোমাদের পড়তে হবে না। তো ভাইয়ারা, তোমরা কি করো, এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবা, এবং এগুলো অ্যান্সার লাগলে আবার বলতেছি তোমাদের কি করতে হবে, কমেন্ট করতে হবে। দেখো ভাইরা, এবার আমি তোমাদেরকে দেখাই দিব পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন। এটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের যেহেতু ফুল সিলেবাস, এখান থেকেও কিন্তু মাস্ট বি একটা প্রশ্ন আসবে। এই অধ্যায়টা চাইলে তোমরা বাদও দিতে পারো। কেন বাদ দিতে পারো, যারা আগে পড়ো নাই বা তোমাদের পড়তে ভালো লাগে না, এই অধ্যায়টা বাদ দিতে পারো। এখানে যে 4টা অধ্যায় বললাম, অর্থাৎ অধ্যায় 1, 2, 3, 4, এই 4টা অধ্যায় থেকে তোমাদের 7টা সিকিউ কিন্তু আসবে, এই 7টা সিকিউ আসবে, এবং 7টা সিকিউ কোন কোন টাইপ থেকে আসবে এবং কি ধরনের প্রশ্ন হইতে পারে সেটাও দেখাই দিয়েছে। এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসবে না, এটা বলাই যায়, কারণ এখানে কোনো প্রশ্ন বাদ ছিল না ওই টাইপগুলো থেকে। তো তোমরা যদি ওই টাইপগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 7টা টাইপই হয়ে যাবে। এবং অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ যেটা ভীতিকর অধ্যায় তোমাদের, সেখানে যে প্রশ্নগুলো দিছে জাস্ট ওই প্রশ্নগুলোই পড়ে যাও, তোমাদের কিন্তু হয়ে যাবে। এখন এই যে পঞ্চম অধ্যায় বা অর্থনৈতিক রসায়ন, এটা যারা পড়তে চাও বা এখান থেকে কি কি পড়তে হবে সেটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো, এখান থেকে কি কি পড়বা তোমরা। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে কি কি দেখবা। দেখো, এখানে কুললেট কি, ব্ল্যাক লিকার কি, হোয়াইট লিকার কি, চামড়ার ট্যানিং, ইটিপির পূর্ণরূপ, সিরামিক্স কি, গ্রিন লিকার কি, পাল্প বা মন্ড কাকে বলে, এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়লেই কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হয়ে যাবে। তারপর দেখো, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন কি কি চলে আসে। কাচের অ্যানেলিং বা সুশীতন বলতে কি বোঝায় এবং এটি কেন করা হয়, চামড়া শিল্পে ক্রোম ট্রেনিং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। তারপর ইউরিয়া সার প্রস্তুতিতে অ্যামোনিয়া কার্বোমেট গঠন কেন গুরুত্বপূর্ণ, কাগজ শিল্পে ব্ল্যাক লিকারের পুনরুদ্ধার প্রক্রিয়া বা অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর কয়লার বায়ো কনভার্সন বলতে কি বোঝায়, সিরামিক শিল্পে ফেল্ডস্পার কেন ব্যবহার করা হয়, চামড়া শিল্পে ইটিপি ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। দেখো, এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো বললাম, এর বাইরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। জাস্ট এগুলো যদি তোমরা পড়ে যাও, তাহলেই কিন্তু তোমাদের এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের আর কি কি টাইপ থেকে তোমাদের সিকিউ আসতে পারে সেটা দেখো। ইউরিয়া সার উৎপাদন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ইউরিয়া সার উৎপাদন। তো এই ইউরিয়া সার উৎপাদন তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে যাবা, ইউরিয়া সার উৎপাদন। এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে
দেখো, এখানে প্রাকৃতিক গ্যাস থেকে মিথেন থেকে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপাদনের মূলনীতি ও সমীকরণ সহ এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো পড়তে হবে তোমাদের। তো এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, তো এটা তোমাদের পড়তে হবে। তারপর দেখো, উদ্দীপকে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণের চাপ ও তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তো প্রথমটা যদি কেউ ভালো করে পড়ো, তাও কিন্তু তোমাদের এখান থেকে গ অথবা ঘ হয়ে যাবে, ইউরিয়া সার উৎপাদন। তারপর দেখো, কাজ শিল্প, কাজ শিল্পে যেটা সোডা লাইম কাঁচ বা সাধারণ কাঁচ উৎপাদনে রাসায়নিক বিক্রিয়ার সময় এবং এর বিভিন্ন কাঁচামাল যেগুলো আছে এগুলো বই থেকে খুব ভালো করে পড়ে নিতে হবে। কাঁচের অ্যানেলিং প্রক্রিয়াটি কেন প্রয়োজন, এটা কিন্তু একটু আগেও বলছি, খ নাম্বারে লাগবে, তাই এটা একটু ব্যাখ্যামূলক পড়ে নিবা। তারপর দেখো, এখান থেকে আর কি দেখতে হবে তোমাদের, সেটা দেখাই দিচ্ছে। পাল্প বা কাগজ শিল্প, প্রথমেই বলছি ইউরিয়াটা ভালো করে পড়বা। ইউরিয়ার পর এখানে যেটা ভালো করে পড়বা সেটা হলো পাল্প, কাগজ শিল্প এবং চামড়া ট্রেনিং বা শিল্প বর্জ্য। এগুলো জাস্ট তোমরা যদি 3-4 বার রিডিং পড়ো তাহলেও কিন্তু তোমাদের হয়ে যাবে, বা এখান থেকে লিখতে পারবা। এটা হলো সেফ জোনে থাকার জন্য। যদি ওদিকের কোনো প্রশ্ন তোমাদের লিখতে সমস্যা হয় তাহলে পঞ্চম অধ্যায় দিকেও কিন্তু তোমরা ইজিলি একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো দেখো, এখানে ক্রাফট পদ্ধতিতে বাঁশ বা কাঠ থেকে পাল্প তৈরির ধাপ ও বিক্রিয়ার সময় একটু দেখবা, ব্ল্যাক লিকার এবং তা থেকে কিভাবে আবার কুকিং লিকার বা হোয়াইট লিকার পুনরুদ্ধার করা যায়, এগুলো একটু ভালো করে প্রক্রিয়াগুলো দেখে যাবা। তারপর দেখো, চামড়া ট্রেনিং বা শিল্প বর্জ্য যেটা আছে, ক্রোম ট্রেনিং এর মূলনীতি, ইটিবি বা বর্জ্য শোধন প্লান্ট, চামড়া ও টেক্সটাইল শিল্পের বর্জ্য নদী ও পরিবেশের ওপর কি ক্ষতিকর প্রভাব ফেলা এবং এটিপির ভূমিকা পরিবেশ দূষণ রোধে, সেটা এখান থেকে এই প্রশ্নটা হলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু প্রায় সময় ঘতে দিয়ে দেয়, কোথায় দিয়ে দেয়, ঘ নাম্বারে দিয়ে দেয়। তো চলো দেখা যাক এখান থেকে কি কি প্রশ্ন বা কি ধরনের তোমাদের সিকিউ প্র্যাকটিস করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, এখান থেকে তোমাদের যে সিকিউটা, এখানে উদ্দীপক দেওয়া আছে, দুটা চিত্র দেওয়া আছে, এবং এইখানে যে প্রশ্নগুলো লেখা আছে এই প্রশ্নগুলো কেউ যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। যারা বই পড়তে চাচ্ছ না এই অধ্যায়ের, এখানে যে সিকিউ টাইপ দুটা দিছি আমি, মাত্র কয়টা সিকিউ টাইপ দিছি, দুইটা। এই দুটাতে তোমাদের 6 থেকে 7টা করে সিকিউ এর প্রশ্ন দেওয়া আছে, গ এবং ঘ এর প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। এই কয়েকটা প্রশ্নই যদি তোমরা কেউ পড়ে যাও, মাস্ট বি এখান থেকে কিন্তু যে একটা সিকিউ আসবে তোমরা লিখে আসতে পারবা পরীক্ষা হলে। তো দেখো, এখানে এই শিল্প কারখানা উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি, এই শিল্পের দূষণ প্রতিরোধে করণীয় এবং এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলোই কিন্তু আসে। তো তোমরা এটা কি করো, স্ক্রিনশট দিয়ে নাও এবং এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। তারপর দেখো, নেক্সট টাইপ যেটা আছে সেটা দেখা যাক। দেখো, এখানে যেটা আছে সার উৎপাদন যেটা বলছিলাম আমি তোমাদেরকে, এবং কাগজ শিল্পের জন্য এই দুটা টাইপ থেকে এখানে দেয়া আছে। তো এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের কোনো সিকিউই মিস হবে না। অর্থাৎ আমি প্রথমেই বলছিলাম 80-তে 80। কেন 80-তে 80 বলছিলাম, কারণ তোমাদের এই যে টাইপ গুলো দেখাই দিলাম এবং যে সিকিউ প্রশ্নগুলো দিলাম, এই সিকিউ প্রশ্নগুলোর বাহিরে কোনো সিকিউ প্রশ্নে আসবে না, বা এই টাইপগুলোর বাহিরে সিকিউ আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং এই অনুযায়ী তোমরা যদি কেউ পড়তে পারো তাহলে তোমাদের কিন্তু এই রসায়ন দ্বিতীয় পত্রে যে 8টা সিকিউ থাকবে 8টা সিকিউই তোমরা কমন পাবা। কিন্তু তোমাদের তো আর 8টা লিখতে হবে না ভাইরা, তোমাদের কয়টা লিখতে হবে, 5টা। তো তোমরা এই অধ্যায়, এই টপিকগুলো বা এই টাইপগুলো বা এই সিকিউ প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, তোমরা ইনশাল্লাহ রসায়ন দ্বিতীয় পত্রে সিকিউ 50-এ 50 তুলে আসতে পারবা। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো এবং ঠান্ডা মাথায় পড়াশোনা স্টার্ট করো, দেখবা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে।